চেকমেট। লেখিকা সারিকা হোসেন। পর্ব নম্বর 17। ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকেছে। চারপাশ নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কুলে রাস্তার কুকুরগুলো ছোটাছুটি করে ঘেউ ঘেউ করে ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা, থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারি বাঁধা কংক্রিটের বিল্ডিং এ তা বাড়ি খেয়ে শোষ ধ্বনি তুলতে খুলল না। চারপাশ কেমন ছমছমে ভুতুড়ে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মাড়িয়ে নিজ বাড়ির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুকসম গেট ডিঙিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফরাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভেতর চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোর ওফোর হয়ে গেল। সহসাই বুক চেপে ধরে চোখ বুজে ফেলল সারফরাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করলো সারফরাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়া, মমতা, ভালোবাসায় জড়াজড়ি করে আমরা এই ছোট্ট বাড়িটাই দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায়, আমি কোথায়, আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসলো সারফরাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুরই অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সারফরাজ আজ নিঃস্ব, একাকী। কষ্টে জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফরাজ, কিন্তু জং ধরা লোহার গেট চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করলো। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলো। আঙিনায় ছোট্ট একটা লাইট জ্বলছে। তকতকে পরিপাটি বাড়িটির চারপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব যত্ন নেয়। সারফরাজের মায়ের হাতের লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়েছে, ফল ফুলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। পাকা বেলের গন্ধ বেরোচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচা ধরে অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সারফরাজের হাতের লিচু গাছটায় অসংখ্য লিচু ধরেছে। গাছ নুয়ে যাওয়ার উপক্রম হয়েছে। সেদিনের সেই ছোট্ট লিচু গাছ আজ সারফরাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সারফরাজ মনে মনে ভাবলো হয়তো বাড়িটিকেও দখল করে নিয়েছে, নয়তো প্রায় 2 যুগ পরে এসে এমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফরাজ দরজায় খটখট শব্দ করলো। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধ হয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, কে? মানুষটির পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। এরপর ফ্যাসফ্যাসে গলায় শোধালো, কামাল চাচা, কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সারফরাজের মাথা ছুঁল। তারপর বাচ্চা শিশুর ন্যায় মুখ ভেঙে কেঁদে বলল, সাফু নাকি? আমার সাফু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফরাজ বৃদ্ধের হাতে চেপে ধরতেই সারফরাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারে শরীরটা কুঁজো হয়ে গেছে। চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সারফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনো ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো, সেই যে না বলে মাকে খুঁজতে বাড়ি ছাড়লে আর ফিরলে না। একদিন খবরে দেখলাম চট্টগ্রামের কোন কমিশনারকে গুলি করে পালিয়েছো। আমার ছেলেকে নিয়ে সেখানে গিয়েছিলাম খুঁজতে, তোমাকে পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতো এই বুড়োটাকে ফেলে চলে গেলে। যেই দায়িত্বভার দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি করে যেতে পারি? 20টি বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েরা এসে প্রায় গালাগালি করে, বলে তোমরা সবাই মরে গিয়েছো। আমি নাকি মিথ্যে আশায় বাড়ি ধরে বসে আছি। এই দেখো, আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমায় মুক্ত করলো। ভেতরে এসো বাবা।
কথাগুলো বলে সারফারাজকে টেনে ভেতরে নিয়ে গেলেন বৃদ্ধ। অন্ধকার কক্ষ দেখে সারফারাজ শুধালো, ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধ মোম খুঁজতে খুঁজতে বলে উঠল, দীর্ঘদিন বিল না দেওয়াতে লাইন কেটে দিয়েছিল। আমার ছেলেকে বলে কইয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইটটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতেই হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সারফারাজ বসার ঘরটা নজর বুলালো একবার, সেই আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতন জায়গায়, জিনিসের জায়গায় আছে। নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফার পাশে রেখে সারফারাজ বলে উঠল, আব্বুর জন্য যেই টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে। বৃদ্ধ অসহায়ের মতো উত্তর দিল, পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারিনি বাবা। প্রবল অপরাধ বোধ কাজ করলো সারফারাজের ভেতর। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবন যাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সারফারাজ ব্যথিত হলো, সেই সাথে মাথা নিচু করে বলে উঠল, আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না, টাকার চাদরে মুড়িয়ে দেব তোমায়। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল, আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটি বলেই বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল, আসলে বাবা, ঘরে তো কোনো খাবার নেই, কি দিই তোমায় বলো তো? মানুষটির আতিথেয়তায় ভীষণ মুগ্ধ হলো সারফারাজ। যদিও খিদেই সারফারাজের পেটে ইঁদুর ছোটাছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল, আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমাতে যাব, অনেক ধকল গিয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেওয়ার ব্যবস্থা করবে, যা বকেয়া আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়াতেই ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষ অভিমুখ চলতে লাগলো সারফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠলো, হাত পাখা আছে, দেব? যদি গরম লাগে তো। সারফরাজ হাতের ইশারায় নিষেধ করে বলল, আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমোতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটি বলেই সারফারাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট্ট বিছানার উপর ডাইনোসরস পিলো, পরিচিত ঘ্রাণ, সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সারফারাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটি জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এলিয়ে দিল সারফারাজ। কিন্তু বিশাল দেহী শরীরটা এই ছোট্ট বিছানায় সংকুলন হচ্ছে না। উপায় না দেখে অগত্যা মা বাবার রুমে ঢুকে নরম বিছানায় বসলো সারফারাজ। এরপর কাবার্ড খুলে বের করে আনলো সাদাব শাহজাইনের জট নেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি, যেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর মাথার পেছনে দুই হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল, তোমার চাইতেও বড় হয়ে গেছি আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনুর অনেক ওপরে। কথাটি বলেই চোখ বুজে ফেলল সারফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্থাল সমুদ্র, অনবরত জল ঝরিয়েই যাচ্ছে তো যাচ্ছে। সারফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল, তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছুঁব, তুমি নিচে দাঁড়িয়ে বাহবা দেবে। আমি আকাশ ঠিকই ছুঁয়েছি, কিন্তু বাহবা দেওয়ার তুমিটা নেই। এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সারফরাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুজে ঘুমিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড় বস্তুগুলো, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করলো। না, সান্ত্বনার বাড়ি আওড়ালো না, কোনো আফসোস প্রকাশ করতে পারল না সে। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে নেলি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই, সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতেই রূপকথা নেলির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা আমতা করে বলে উঠল, রামপুরা যাবি? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে নেলি বলে উঠল, ওখানে মরতে যাব কেন? নেলির বিছানা কোণে বসে রূপকথা বলে উঠল, তোকে বলেছিলাম না সারফরাজদের বাড়ি যাব। নেলির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল, ও মনে পড়েছে, তোর ছোট্টবেলার মনস্টার সেভিয়ারের বাড়িতে। তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। নেলি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল, আব্বু আম্মু যে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব বলতো? রূপকথা মুখ ছোট করে ফেললো। তুই আমাকে বল আমি কি তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। নীলি কপাল কুঁচকে ধমকে বলে উঠল, ধুর বেডি, শহর এটা, হারাই যাবি। আচ্ছা দাঁড়া, আব্বুকে একটা কল করি।
মুহূর্তে আমজাদ হায়দারের ফোনে কল দিল নেলি। রিসিভ করতেই নেলি বলে উঠল, রূপকথা আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব, তোমাদের বাড়িতে ফিরতে কি দেরি হবে? আমজাদ হায়দার বললেন তারা 11টার মধ্যেই চলে আসবে, তারা যেতে চাইলে তালা দিয়ে চলে যাক। সম্মতি পেতেই রূপকথার মলিন মুখ চকচকে হলো। নেলির মুখের উত্তরের প্রত্যাশা না করে দৌড়ে চলে গেল নিজ কক্ষে তৈরি হবার জন্য। এরপর একটা লুজ ডেনিম প্যান্টের সাথে হাঁটু সমান লং স্কার্ট পরে নিল, তার সাথে মিলিয়ে পরে নিল সেই জুতো জোড়া। আজই প্রথম কেন জানি এই জুতো পরতে ইচ্ছে হলো তার। পনিটেল স্টাইলে চুল বেঁধে, চোখে অল্প কাজল আর নুড লিপস্টিক, মুখে অল্প প্রেসড পাউডার দিয়ে নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। অধিক গরমে একটা পাতলা টপস আর স্কার্ট প্লাজো গায়ে চাপিয়ে ওড়না নিয়ে হেলে দুলে বেরিয়ে এলো নেলি। এরপর বলে উঠল, ঠিকানা বল। রূপকথা একটা কাগজ এগিয়ে বলে উঠল, 125 সি, রামপুরা, ঢাকা। বাসা থেকে বেরিয়ে একটা উবার বুক করলো নেলি। এরপর অপেক্ষা করতে লাগলো তার। মিনিট 15 গড়াতেই উবারের ড্রাইভার এলো। নেলি আর রূপকথা চেপে বসতেই উবার চলতে শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। খিদের যন্ত্রণায় ঘুম হলো না সরফরাজের। সকালের একটু পরপরই ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে সময় বলিয়ে এপাশ ওপাশ ফিরল। হঠাৎ পাশে কেমন সুরসুরি লাগায় কোমরের নিচে হাত বোলালো। মুহূর্তেই চক্ষু চড়ক গাছ, একই লুঙ্গি কোথায়? নিজের ইজ্জতের এমন চটচটে চাটনি দেখে মাথা ঘুরে উঠল সরফরাজের। হাতে দ্রুত লুঙ্গি ঠিক করতে করতে বলে উঠল, শালার কপাল যদি খুলতো এমন লুঙ্গির মতো তাহলে বেশ হতো। লুঙ্গি ঠিক করে পুনরায় ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে চিন্তে ডায়াল করলো অভিরূপের নাম্বারে, কিন্তু ফোন ঢুকলো না, নম্বর বন্ধ। আলতো হাতে ফোন ছুঁড়ে মেরে বাঁকা হাসলো সরফরাজ। এরপর বলে উঠল, পৃথিবীর বড় গিরগিটি আমি, আমার চাইতে কুটিল মানুষ আর একটাও নেই রে সওয়ার নাতি। হঠাৎ দরজার নক হতেই বিছানা ছেড়ে লুঙ্গি ধরে নেমে এলো সরফরাজ। টেনে টুনে একবার লুঙ্গি পরক করে দরজা খুলতেই বৃদ্ধ কামালকে নজরে পড়ল। মুখে অমায়িক হাসি ঝুলিয়ে কামাল বলে উঠল, আমার মেয়ে তোমার জন্য খাবার পাঠিয়েছে, এসো গরম গরম খাবে। সরফরাজ মাথা নাড়িয়ে নিজ ঘরে ফিরে এলো। এরপর কাবার থেকে দুটো বান্ডিল হাতে নিয়ে সুভানগঙ্গের স্টাইলে লুঙ্গির পাড় উঁচু করে ধরে নেমে এলো সিঁড়ি বেয়ে। নিচেই কামালের ছেলে নজরুলকে দেখা গেল। সরফরাজকে দেখে নজরুল প্রশস্ত হেসে বলে উঠল, সরফরাজ দেখছি বেটা হয়ে গেছে। নজরুলের কথায় সরফরাজ অল্প হাসলো। এরপর সেই বান্ডিল দুটো নজরুলের হাতে গুজে বলে উঠল, বাড়ির যা যা সমস্যা আছে তা ঠিক করাও, আর নিজের মুদি দোকানটার মাল তুলো নজরুল ভাই। কামাল চাচা বলেছে তোমার দিন ভালো যাচ্ছে না, তুমি আমার ভাই কম বন্ধু বেশি, তোমার সাথে কত শত সময় কাটিয়েছি তা বলে শেষ করা যাবে না, তুমি ভালো নেই শুনে আমার মন ব্যথিত হয়েছে। নজরুল অতগুলো টাকা দেখে হা হয়ে গেল বিস্ময়ে। এরপর অবাক চোখে তাকিয়ে বলল, আলাদিনের চিরাগ পেয়েছো নাকি সাফু? সরফরাজ মাথা নাড়িয়ে বলল, তার চাইতে বড় কিছু নজরুল ভাই। কথাটি বলেই ফ্রেশ হতে চলে গেল সরফরাজ। ফিরল মিনিট 10 পরে। নজরুল এখনো সেই স্থানে ঠাই দাঁড়িয়ে। কম করে হলেও দুটো বান্ডিলে 4 লাখ টাকা আছে। এত টাকা একসাথে নজরুলের কাছে যেন দুঃস্বপ্নের মতো লাগছে। আজকের যুগে এভাবে কেউ কাউকে এত টাকা দেয় নাকি? নজরুল দৌড়ে গিয়ে নিজের বাবার সামনে 2 হাতে বান্ডিল মেলে ধরে বলল, দেখেছো কি কারবার আব্বা? 2 হাত ভরে দিল। বৃদ্ধ কামাল তপ্ত শ্বাস ফেলে বলল, বাবা মায়ের হাত আরো বড় ছিল নজরুল, এই বাড়ির নুন খেয়ে আজ তোরা এত বড়। সরফরাজ ফিরতেই নজরুল আর কামাল ব্যতিব্যস্ত হলো খাবার সার্ভ করতে। মাংসের সাথে তেল তেলে পরোটা। ছোটবেলায় এই খাবার বেশ পছন্দ ছিল সরফরাজের। মায়া প্রায় চেষ্টা করত এই খাবারটা সরফরাজকে নাস্তা হিসেবে দিতে। ওইটুকুন বয়সে দুটো পরোটা খেয়ে ফেলতো সরফরাজ। মায়া হারিয়ে যাবার পর আর কোনোদিন এমন পরোটা পেটে পড়েনি। পরোটা দেখে চোখে জল জমলো সরফরাজের। সে ধরে আসা গলায় শুধালো, আমার মায়ের চাইতে ভালো কেউ রাঁধতে পারে না চাচা? বৃদ্ধ যেন নির্বাক হলো এহেন কঠিন প্রশ্নে। তড়িৎ মাথা নাড়িয়ে বলল, না, পারে না তো সাফু। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে সরফরাজ বলল,
বেশ কয়েকদিন থাকবো, রাতে গরমে ঘুম হয়নি। সবকিছু ঠিক করে দিও নজরুল ভাই। ঝুটা প্লেট সরাতে সরাতে নজরুল বলল, 1 ঘন্টার মধ্যে সব ঠিক করে দিচ্ছি, তুমি রিল্যাক্স থাকো ছোট ভাই। রাস্তার জ্যাম ঠেলে রোদ মারিয়ে 11:30টার দিকে এসে কাঙ্ক্ষিত গন্তব্যে থামলো রূপকথাদের ওপার। বিল মিটিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালো নেলি আর রূপকথা। ড্রাইভার চলে যেতেই পুরো বাড়ি পরখ করে নেলি বলে উঠল, এসব বড় লোকদের বাড়িতে খারুস টাইপের কেয়ারটেকার থাকে বুঝলি। জনমানবহীন এই বাড়িতে কি অপমানটাই না করতে বোধ হয় নিয়ে এলি আমাকে। বলেই টিস্যু দিয়ে মুখ মুছল নেলি। রূপকথা কপাল কুঁচকে ভঙ্গুর গেট ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, সব জায়গায় তোর আবল তাবল কথা, ভেতরে চল তো। কেউ কিচ্ছু বলবে না, বলবো আমি সারফরাজের বন্ধু, তখন দেখবি আর কিচ্ছু বলতে সাহস পাবে না। দুজন পা বাড়িয়ে আশেপাশে তাকিয়ে সম্মুখের আঙিনাতে থাকা লিচু গাছের পাকা লিচুগুলো নজরে পড়লো। নেলি চোখ পিটপিট করে বলে উঠল, এই লোভনীয় লিচু খেতে না পারলে আমার পেট গুড়গুড় করবে। রূপকথা সায় দিল নেলির কথায়, এরপর বলল, গাছ তো উঁচু, কিভাবে পারবো? তুই গাছে ওঠ, তোর পরনে প্যান্ট আছে, সালোয়ার কামিজ পরে গাছে উঠলে কি বিচ্ছিরিটাই না লাগবে। অল্প বয়সী রূপকথা তাল মিলিয়ে গাছে ওঠার উদ্যোগ নিল, কিন্তু পিচ্ছিল গাছে বারবার পা পিছলে যাচ্ছে। এতে দুজনেই হেসে কুটি কুটি হলো। যেই কাজে এসেছে সেটা বেমালুম ভুলে গেল। আপাতত লিচুতে ফোকাস দিল। এদিকে খাবার শেষ করে কেবলই ফ্যানের বাতাসে একটু চোখ বুজেছে সারফরাজ, কিন্তু হঠাৎ মেয়েলি হাসির শব্দে তার তন্দ্রা ভাব কেটে গেল। বিরক্তিতে চোখ মুখ কুচকে হাসির উৎস সন্ধান করলো। জানালা দিয়ে অদূরে লিচু গাছে দুটো মেয়ের হই হুল্লোড় দেখে জানালা দিয়ে ধমকে উঠল সারফরাজ, এই লিচু গাছে কে রে? ইতিমধ্যে রূপকথা গাছের ডালে কেবলই উঠে পড়েছে। আকস্মিক ভারী গলার প্রশ্নে ভয়ে তার পা কেঁপে উঠল, কিন্তু নেলি রূপকথার গাছে ওঠার দৃশ্য দেখে হেসেই যাচ্ছে। বিরক্ত হয়ে খুঁজে খুঁজে একটা লাঠি নিয়ে লুঙ্গি উঁচিয়ে লাঠি সমেত সারফরাজকে তেড়ে আসতে দেখে নেলি চিৎকার করে বলে উঠল, ওই দেখ, লাঠি নিয়ে কেয়ারটেকার আসছে, তাড়াতাড়ি নাম, পালাতে হবে। নেলির চিৎকারে ভয়ে কাঁপতে কাঁপতে নাজেহাল অবস্থা হলো রূপকথার। সারফরাজ যখন গাছের নিচে এসে দাঁড়ালো, ঠিক তখনই মটমট করে ভেঙে গেল লিচুর ডাল। ফসকে গাছ থেকে পড়ে গেল রূপকথা। লাঠি ফেলে সারফরাজ ধরে ফেলার আগেই নেলি চিৎকার করে উঠল, রূপকথা। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।